ছোট লোক কোথাকার, মেয়ে দেখলেই স্পর্শ করতে মন চায়। তোদের মতো ছোট লোক কি করে যে কলেজে চান্স পায় বুঝি না। যা আমার সামনে থেকে, আর কখনো তোকে যেন আমার আশেপাশে না দেখি। কথাগুলো বলে আদিবা চলে গেল, আর আমি মাথা নিচু করে ওর কথা শুনছিলাম। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। আর ভাবছি, আমাদের মতো গরিবদের জন্মই হয়েছে বুঝি বড় লোকদের অত্যাচার সহ্য করার জন্য। আমি রবি, অবশ্য আমার আরো একটা নাম আছে, তা হলো ছোট লোক। কলেজের সবাই আমাকে এই নামেই ডাকে। বাবা মারা গেছে তখন আমার বয়স 10 বছর। তারপর থেকে মাই আমার সব। অন্যের বাসায় কাজ করে অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। আর যে আমাকে থাপ্পড় মারলো সে হলো বড়লোক বাবার আদরের দুলালি আদিবা। আদিবা আমাকে সহ্যই করতে পারে না, সব সময় আমাকে অপমান করে। শুধু আদিবাই না, কলেজের কেউই আমার সাথে ভালো ব্যবহার করে না। তার কারণ হলো আমি গরিব, দামি কাপড় পরে কলেজে আসি না। এই কলেজের সবাই বড়লোক বাবার ছেলে মেয়ে, শুধু আমি ছাড়া। তাই হয়তো সবাই আমাকে অপমান করে। ক্লাসে পিছনের বেঞ্চে বসে আছি, কারণ সামনের বেঞ্চে আমার জায়গা নাই, আর আমার সাথে কেউ বসেও না। কিছুক্ষণ পরেই স্যার ক্লাসে আসলো, পড়ানো শুরু করলেন। হঠাৎ করে আদিবা দাঁড়িয়ে বলল, স্যার, এই ছোট লোকটা আমায় প্রেমপত্র দিয়েছে। বলেই স্যারের কাছে একটা কাগজ দিল। স্যার আমার কাছে এসেই, তোদের মতো বকাটে ছেলে কি করে যে এই কলেজে চান্স পায়? তোদের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। আসলে আদিবার বাবা কলেজ কমিটির সভাপতি, তাই স্যাররা সবাই তাকে ভালো জানে। ক্লাস শেষ করে বাহিরে যাচ্ছি, তখনই পিছন থেকে কেউ বলল, কিরে, কেমন দিলাম? পিছনে তাকিয়ে দেখলাম সাকিব। সাকিব হলো আমাদের ক্লাসের বখাটে ছাত্র। তোকে বলেছিলাম না কলেজে না আসতে? দেখলি তো আমার কথা না শোনার ফল। আমার আর বুঝতে বাকি রইল না যে আদিবাকে আমার নাম দিয়ে প্রেমপত্রটা সাকিব দিয়েছে। আমি আপনাদের কি ক্ষতি করেছি যে আপনারা সবাই আমার সাথে এমন করছেন? আর আমি তো আপনাদের সাথেই পড়ি, আর আপনাদের বন্ধু। তাহলে আপনারা আমার সাথে এরকম কেন করেন? বন্ধু না ছাই, তোর মতো ছোট লোক কখনো আমাদের বন্ধু হতে পারে না। আর কখনো আমাদেরকে বন্ধু বলবি না, যা সামনে থেকে। আমি মাথা নিচু করে চলে আসলাম। কলেজ শেষ করে বাসায় যাইতেছি, তখন দেখলাম একদল ছেলে একটা মেয়েকে টিজ করতেছে, আর মেয়েটা কাঁদতেছে। আমি গিয়ে বললাম, ভাই মেয়েটাকে যেতে দিন, রাস্তাঘাটে মেয়েদের এইভাবে বিরক্ত করা ঠিক না। তখনই একটা ছেলে বলে উঠল, বোনদের তো আর করছি না, আর করলেই বা কি করতিস? তোদের মতো ছোট লোক আর কি বা করতে পারে? তা একদিন তোর বোনকে নিয়ে আসিস। হা হা হা। আমার মাথায় রক্ত উঠে গেল। ছোটবেলা থেকেই আমার মাকে নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হতো না। আশেপাশে তাকিয়ে দেখলাম একটা লাঠি আছে, লাঠিটা নিয়েই ওই ছেলের মাথায় দিলাম একটা বাড়ি। আমার এই রকম রূপ দেখে ওর সাথে থাকা বাকি ছেলেগুলো কোনো রকম ওকে নিয়ে ভয় পালালো। ওরা যাওয়ার পর মেয়েটি বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব জানি না। আপনার এই উপকার যে আমি কি করে শোধ করব জানি না। আরে কি বলছেন, এটা আমার কর্তব্য ছিল, আর কোনো ভয় নেই, আপনি এখন নির্ভয় যেতে পারেন। এই বলে চলে আসলাম। বাসায় এসে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে টিউশনিতে গেলাম। আসলে মাকে আর এখন অন্যের বাসায় কাজ করতে দেই না। আমি টিউশনি করিয়ে নিজের খরচ চালাই, আর মাকে পাঠাই। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত টিউশনি করি, তারপর নিজে পড়ি। টিউশনি করিয়ে বাসায় আসলাম, তারপর মাকে ফোন দিলাম। মায়ের সাথে কথা বলা খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে কলেজে গেলাম। কলেজে ঢোকার পরই তো আমি অবাক, দেখি গতকালকে সেই ছেলেটি মাথায় ব্যান্ডেজ করা, আর সাথে ওর বন্ধুরা, আর ওদের সামনে আদিবা হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আদিবা দৌড়ে এসে আমাকে এলোপাতাড়ি মারতে লাগলো, আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার ভাইয়াকে মারার? তুই কোন সাহসে আমার ভাইয়ের গায়ে হাত তুললি? এই বলে আরো মারতে লাগলো। আমি কোনো রকমে বললাম, আপনার ভাই অন্যায় কাজ করেছে তাই মারছি। এই ছোট লোকের বাচ্চা, বড় লোকেরা কখনো অন্যায় কাজ করতে পারে না। তুই আমার ভাইয়াকে মেরে তার সব টাকা, মোবাইল ছিনতাই করে নিয়েছিস। তোরা ছোট লোকেরা টাকার জন্য সব করতে পারিস। এই তোরা সবাই এই ছোট লোকটাকে ইচ্ছা মতো মার, যতক্ষণ না পর্যন্ত তার চোখ বন্ধ না হয়। তখনই ওর সাথে থাকা ছেলেমেয়েরা আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে ওদের পায়ে পড়ে বলতে লাগলাম, দয়া করে আমাকে আর মাইরেন না, আমি আর কখনো কারো গায়ে হাত তুলবো না। আপনার ভাইয়ের গায়ে হাত তুলে আমি ভুল করেছি। আদিবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললাম। তখন আদিবা আমার মুখে লাথি দিয়ে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমার পা ধরেছিস? এই তোরা ওকে মেরে
আধমোড়া করে দে। যে যেভাবে পারছে সে সেইভাবে আমাকে মারছে। আমি চিৎকার করে বলতে লাগলাম, আমাকে আর মাইরেন না, এবারের মতো ক্ষমা করে দিন। আমার কিছু হয়ে গেলে আমার মা বাঁচবে না, আমি ছাড়া তার কেউ নেই। চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম। ক্যাম্পাসের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আর আদিবা হাসতে হাসতে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, সাহস কত আমার ভাইকে মারে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসছে। এখন আর মারের ব্যথা অনুভব হচ্ছে না, চিৎকার করতে পারছি না, দু চোখ বেয়ে পানি পড়তেছে। শুধু মায়ের করুণ মুখটার কথা মনে পড়ছে, সেই মুখটাই শুধু চোখের সামনে ভেসে উঠছে। এক পর্যায়ে চোখ দুটো বন্ধ হয়ে আসলো, আর কিছু মনে নাই। আদিবা, আর কত মারবো? ও মরে গেলে আমরা সমস্যায় পড়তে পারি। ওকে এখন কি করব? চোখ খুলি তো আমি অবাক হয়ে গেছি, এ কি, আমি হাসপাতালে কেন? তারপর আস্তে আস্তে সব মনে করতে লাগলাম। আমাকে তো আদিবা আর ওর লোকেরা মারছিল, তারপর তো আমি ক্যাম্পাসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাহলে আমি হাসপাতালে আসলাম কি করে? শুধু এই প্রশ্নগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দরজার দিকে তাকিয়ে দেখলাম রুমের ভেতরে কেউ প্রবেশ করছে। একটু সামনে আসতেই বুঝতে পারলাম উনি ডাক্তার। আমার কাছে এসেই বলতে লাগলেন, এখন কেমন লাগছে? জি একটু ভালো, কিন্তু আমি এখানে এলাম কি করে? তোমাকে কিছু লোক রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তোমার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা হাসপাতালের ফান্ড থেকে তোমার চিকিৎসা চালিয়েছি। আজ 15 দিন পর তোমার জ্ঞান ফিরলো। তা তোমার এই অবস্থা কি করে হলো? ডাক্তারের কথা শুনে তো আমি অবাক। আমি এতদিন অজ্ঞান অবস্থায় ছিলাম, তাহলে এতদিন আমার মায়ের কি অবস্থা হলো? এইগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপর ডাক্তারকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে লাগলাম। সব শুনে ডাক্তারের দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি ডাক্তারকে বলতে লাগলাম, হাসপাতাল থেকে আমি কবে যেতে পারবো? তোমাকে আরো 2 দিন এখানে থাকতে হবে। এখনো তুমি পুরোপুরি সুস্থ না। ঠিক আছে। 2 দিন পর আমাকে হাসপাতাল থেকে রিলিজ দিল। আজ 17 দিন পর বাইরের আলো বাতাস দেখলাম, খুবই ভালো লাগতেছে। তখনই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে হতে লাগলো। সেগুলো মনে পড়তেই আবারও মনটা খারাপ হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছি, আর একটা চিন্তাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তা হলো আমার মায়ের। জানি না কি অবস্থায় আছে মা। আজ 17 দিন মায়ের সাথে কথা হয়নি, ফোনটাও আমার কাছে নাই। না জানি মা আমাকে নিয়ে কি দুশ্চিন্তায় আছে। আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। চোখের পানি মুছে ভাবতে লাগলাম, এসবই হয়েছে আদিবার জন্য। ওকে আমি কোনো দিনও ক্ষমা করব না। এখন আমার মনে ওর জন্য যা আছে তা হলো পাহাড় সমান ঘৃণা। 4টা টিউশনি করাতাম, এক সব জায়গায় গেলাম, তাদেরকে সব বললাম, কিন্তু 2 জায়গায় আমি যাওয়ার পর নতুন লোক রাখছে বিধায় আমাকে আর রাখতে পারছে না। কিন্তু আমাকে আগের মাসে টাকাটা দিয়ে দিল। বাকি 2 জায়গাটা আছে, আর তারাও আগের মাসে টাকা দিল। তাদেরকে বলে আরো 2 দিনে ছুটি আনলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। গিয়ে দেখলাম বাড়িওয়ালা আমার জায়গায় নতুন লোক রাখছে। আমি বাড়িওয়ালাকে আগের মাসে টাকা দিয়ে তার কাছ থেকে আমার মালামালগুলো নিয়ে আসলাম। তারপর সেখান থেকে চলে আসলাম অন্য আরেক জায়গায়, কোনো রকমে 1 রুমের একটা বাসা ভাড়া নিলাম। মালামাল সব সেখানে রেখে মায়ের কাছে গ্রামের বাড়িতে রওনা দিলাম। মায়ের কাছে যাওয়ার পর দেখলাম মা আবার মানুষের বাসায় কাজ করা শুরু করছে। মা আমাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, তুই কেমন আছিস বাবা? এতদিন কই ছিলি তুই? মাকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বললাম না। মাকে বললাম আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। তারপর ওই দিনই মাকে নিয়ে শহরে আসলাম। 2 দিন ধরে বাসার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনলাম। আজকে থেকে আবারও টিউশনিতে গেলাম। তারা আমাকে বলল যে আমি আরও টিউশনি করাতে পারবো কিনা। আমি রাজি হলাম। তারপর তারা আমাকে আরও 3টা টিউশনি ঠিক করে দিল। তারপর সেখান থেকে আসার সময় বাকি 3টা টিউশনির ঠিকানা দিয়ে আসলাম। ঠিকানা অনুযায়ী প্রত্যেকের বাড়িতে গেলাম। 2টা সকালে আর একটা রাতে পড়াবো বলে ঠিক করলাম। তারপর সেখানে চলে আসলাম। খুবই খুশি লাগতেছে, কারণ আমার আগে 2টা টিউশনি বাদ হয়ে গিয়েছিল, তাই আমাকে নতুন টিউশনি খুঁজতে হতো। আর এখন আগের চেয়েও একটা বেশি পেলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর আমি আর মা একসাথে বসে খাবার খেলাম। তারপর আরও কিছুক্ষণ পরে আমি ঘুমাতে গেলাম। অনেক সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে না খেয়েই টিউশনিতে গেলাম। সেখান থেকে এসে কিছু খেয়ে কলেজে আসলাম। কলেজের গেট দিয়ে ঢুকে সামনে যাইতেছি, আর সকল ছাত্রছাত্রী অবাক চোখে আমার দিকে চেয়ে আছে। আদিবার দিকে চোখ পড়তেই দেখলাম ও অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে। তারপর আমার কাছে এসে আদিবা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, এত কিছু হওয়ার পরও তুই কলেজে আসছিস? তোর কি কোনো লজ্জা শরম নাই?
তখনই আদিবার এক বান্ধবী বলতে লাগলো, ছোট লোকের আবার লজ্জা শরম। এই কথা বলেই সবাই হাসতে লাগলো। তারপর আদিবা বলতে লাগলো, কাল থেকে যেন তোকে আর কলেজে না দেখি, আর যদি দেখি তাহলে এমন মার মারবো উঠে আর দাঁড়াতে পারবি না। আমি আদিবার পায়ে ধরে বলতে লাগলাম, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। আমি আর কখনো কারো গায়ে হাত তুলব না, কখনোই আপনাদের বিরক্ত করব না, আপনাদের সামনেও কখনো পড়ব না। তারপরও আমাকে এই কলেজ থেকে বের করে দিবেন না। আমাকে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। আদিবা আমার বুকে লাথি দিয়ে বলতে লাগলো, ছোট লোকের আবার স্বপ্ন? তোদের মতো ছোট লোকের কোনো স্বপ্ন থাকতে পারে না। দোস্ত, আমাদের তো বিনোদনের জন্য কলেজে কাউকে দরকার, তাই না? ওকে দিয়ে সব কাজ করাবো আর বিনোদনও পাবো। তাই বলি কি, ওকে কলেজ থেকে বের করিস না। ঠিক বলছিস, এই ছোট লোককে কলেজ থেকে বের করা যাবে না। আজ থেকে ও হবে আমাদের কলেজের বিনোদনের মাধ্যম। তারপর আদিবা আমাকে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে এবারের মতো মাফ করলাম, আর কখনো যেন এই ভুল না হয়। আর আমরা যখন যা বলবো তখনই তোকে তা করতে হবে, তবেই তুই এই কলেজে থাকতে পারবি। আপনারা যা বলবেন আমি তাই করব। তবুও আমাকে এই কলেজ থেকে বের করবেন না, তাহলে যে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না। ছোট লোক কোথাকার, শোন, এখন তুই আমাদের প্রত্যেকের পায়ের জুতা পরিষ্কার করে দিবি। বলেই সবাই হাসতে লাগলো। আমার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। এছাড়া যে আর কিছুই করার নেই। মায়ের স্বপ্ন পূরণের জন্য আমাকে এই কলেজে থাকতে হবে, আর এই কলেজে থাকতে হলে আদিবাদের সব কথা মেনে চলতে হবে। তাই চুপচাপ সকালে জুতা পরিষ্কার করতে লাগলাম, আর তারা সবাই হাসতে লাগলো। এই ছোট লোকের বাচ্চা, যা এখন। আর শোন, যখন যা বলবো তাই করতে হবে তোকে, মনে থাকে যেন। ঠিক আছে। তারপর ক্লাসে চলে আসলাম। পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। স্যার ক্লাসে এসে আমাকে দাঁড়াতে বলল। তারপর বলতে লাগলো, এতদিন ক্লাসে আসোনি কেন? অসুস্থ ছিলাম স্যার। আচ্ছা, বসো। ক্লাস করে রুম থেকে যখনই বাহির হব তখনই সাকিব সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এত কিছু হওয়ার পরও তুই কলেজে আসছিস? তোর তো মনে হয় কই মাসের প্ল্যান। তা না হলে ওই দিন যে মার খাইলি তারপর তো বেঁচে থাকার কথা না। হাসতে হাসতে কথাগুলো বলল, আর আমি মাথা নিচু করে রয়েছি। যাই হোক, ওই দিন তোকে ওইভাবে মার খেতে দেখে একটু খারাপ লাগছিল, তাই আজকে বললাম যা এখন। তারপর কলেজ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি, একটা মেয়ে কি করে এত অহংকারী আর নির্দয় হতে পারে। তা আদিবাকে না দেখলে বুঝতেই পারতাম না। একদিন ওকে আমার সাথে করা অন্যায়ের ফল পেতেই হবে। বাসায় আসার পরই মা জিজ্ঞেস করলো, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কি কিছু হয়েছে? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। না, মাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আমার সাথে যা হয়েছে তা মাকে বলা যাবে না, তাহলে মা অনেক কষ্ট পাবে। আমি মাকে বললাম, আমার কিছুই হয়নি, তুমি অযথা আমাকে নিয়ে চিন্তা করো না। তোর খুব কষ্ট হয় না রে বাবা? পড়ালেখার খরচ চালাস, আবার সংসারও চালাস। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমার কোনো কষ্ট হয় না, কারণ তুমি আমার সাথে আছো তো তাই। তুমি আর কখনো এই কথা বলবা না। খুবই ক্ষুধা লাগছে, এখন কিছু খেতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি এখনই তোকে খেতে দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে টিউশনিতে গেলাম। টিউশনি করিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, তখনই দেখলাম বেঞ্চের উপর একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়েটাকে কেমন জানি পরিচিত মনে হচ্ছে, তাই কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? এই রাতে এখানে কি করেন? মেয়েটি আমার কথা শুনে লাফিয়ে উঠল। তারপর যেই মাথা উঁচু করে কিছু বলতে যাবে তখনই আমাকে দেখে বলতে লাগলো, ভাইয়া আপনি? আরে এ তো ওই দিনের মেয়েটা যাকে আমি আদিবার ভাইয়ের হাত থেকে বাঁচিয়েছিলাম। তুমি এত রাতে এখানে কি করো? বাসা কোথায় তোমার? আমার কোনো বাসা নেই ভাইয়া, আসলে আমি ছোট থাকতেই আমার বাবা মা মারা যায়। তারপর থেকে চাচা চাচির কাছেই আমি মানুষ হয়েছি। অবশ্য তাদের কাছেও আমি ভালো ছিলাম না, তারা শুধু আমাকে কাজের মেয়েই ভাবতো, বিনিময়ে শুধু খেতে দিত আর থাকতে দিত। অনেক কষ্ট করে এসএসসি পাশ করেছি, আর এখন তারা টাকার লোভে এক গুন্ডা বদমাইশের কাছে আমাকে বিয়ে দিতে চায়, তাই তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। মেয়েটির কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়লো। আমি মেয়েটিকে বললাম, চলো আমার সাথে। না ভাইয়া, আপনাকে আর কষ্ট করতে হবে না, এমনিতেই আপনি আমার জন্য অনেক করেছেন। জানি না তার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা, আপনি চলে যান। থাপ্পড় চিনো? তুমি আমাকে ভাইয়া বলছো না? আজ থেকে তুমি আমার ছোট বোন,
আমার এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ নেই। এখন থেকে আমার একটা বোনও আছে। আর কখনো বলবে না যে তোমার কেউ নেই। মেয়েটি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আজ থেকে তুমি আমার ভাইয়া। আচ্ছা, তোমার নাম কি? মাইশা জান্নাত। আমি তোমাকে জান্নাত বলে ডাকবো। তোমার খুশি? তারপর মেয়েটিকে নিয়ে বাসার দিকে রওনা হলাম। দরজায় নক করলাম। মা এসে দরজা খুলে দিয়েই তো অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর বলতে লাগলো, মেয়েটা কে বাবা? মা, ওর নাম জান্নাত। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। তারপর মাকে মেয়েটির সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। মা এসে মেয়েটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজ থেকে আমি তোর মা। কি পারবি না আমাকে মা বলে ডাকতে? পারবো মা। তারপর জান্নাতকে নিয়ে ভিতরে গেলাম। সবাই একসাথে বসে খেতে বসলাম। খাওয়ার পর জান্নাতকে বললাম, জান্নাত, তোকে কলেজে ভর্তি করিয়ে দিব। না ভাইয়া, দরকার নেই। তুমি এত কষ্ট করে লেখাপড়া করো, তারপর আবার সংসারের খরচ চালাও। তা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি যখন বলছি তোকে ভর্তি করাবো, তখন তোকে ঠিকই ভর্তি করাবো। তুই কোনো চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিউশনিতে গেলাম। পড়ানোর পর জান্নাতকে নিয়ে বাসা থেকে কাছে একটা কলেজে ভর্তি করিয়ে দিলাম। আমার কলেজে ভর্তি করালাম না, কারণ আমি চাই না আমার মতো ওরা আমার বোনকেও অপমান করুক। আমি আমার কলেজে চলে গেলাম। গিয়ে দেখি সব ছাত্রছাত্রী ক্লাসে বসে আছে, আর আদিবা তাদের সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। আমি পিছনে দরজা দিয়ে প্রবেশ করে পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। তখনই শুনতে পেলাম আদিবা বলতে লাগলো, হাই বন্ধুরা, আজকে আমার জন্মদিন, তাই আজকে সন্ধ্যায় আমি আমার বাড়িতে পার্টির আয়োজন করেছি। তোমরা সকলে অবশ্যই উপস্থিত থাকবা। এই বলে আদিবা ক্লাস থেকে চলে গেল। ক্লাস করে বাসায় আসলাম। এসে দেখি জান্নাত এসে পড়ছে। জান্নাতকে বললাম, কেমন লাগলো প্রথম দিন? খুবই ভালো। ক্লাসের সবাই অনেক ভালো, সহজেই সবার সাথে মিশতে পেরেছি। ভালো। তারপর হাত মুখ ধুয়ে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে টিউশনিতে গেলাম। অন্যদিকে আদিবার জন্মদিনে আজকের পার্টি খুবই জাঁকজমক হবে। তোমরা সকলেই অনেক মজা পাবা। তা এখানে সকলে উপস্থিত হয়েছে তো? দোস্ত, সবাই এসেছে, শুধু ওই ছোট লোকটা ছাড়া। ভালোই হয়েছে ও আসে নাই। ও আসলে আনন্দটা মাটি হতো। তোমরা সবাই অপেক্ষা করো, আমি বাবার ভাইয়াকে নিয়ে আসছি। তারপর কেক কাটবো। বাবার কাছে গিয়ে দেখি বাবা তার ব্যবসায়িক পার্টনারদের সাথে কথা বলছে। আমার বাবা দেশের টপ বিজনেসম্যান শরীফ চৌধুরী, আর আমার ভাইয়ার নাম হলো সাব্বির চৌধুরী। তাড়াতাড়ি আসো বাবা, কেক কাটার সময় হয়ে গেছে। আর ভাইয়া কোথায়? এই তো মামুনি, আসছি। তোমার ভাইয়া তার বন্ধুদের সাথে কথা বলছে। তারপর বাবার ভাইয়াকে নিয়ে কেক কাটতে গেলাম। কেক কাটার পর প্রথমে বাবা, তারপর ভাইয়াকে খাইয়ে দিলাম। তারপর বাবা বলল, তোমরা আনন্দ ফুর্তি করো, আমরা আসছি। এই বলে বাবার ভাইয়া চলে গেল। তারপর ফ্রেন্ডরা মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম, হালকা ড্রিঙ্কসও করলাম, অনেক মজা করলাম সবার সাথে। সবাইকে বিদায় দিয়ে আমার রুমের দিকে যেতে লাগলাম। হালকা ড্রিঙ্কস করেছি তো, তাই তাড়াতাড়ি পার্টি শেষ করলাম। যখনই রুমে ঢুকতে যাব, তখনই একটা বন্ধ রুমে অনেক মানুষের কথাবার্তা শুনতে পেলাম। কৌতূহলবশত সেখানে গিয়ে জানলা দিয়ে চোখ দিলাম। তখনই দেখলাম বাবা ভাইয়া, বাবার ব্যবসায়িক পার্টনার আর কিছু লোক। তারপর শুনতে লাগলাম, শরীফ চৌধুরী, তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই কথাটা তোমাকে বলছি। তোমার ওই মেয়ের জন্য কিন্তু তুমি একদিন বিপদে পড়বে। আর কতদিন ওকে রাখবে এভাবে? ও যদি থাকে তাহলে একদিন কিন্তু তুমি শেষ হয়ে যাবে। আঙ্কেল ঠিকই বলেছে বাবা, এবার ওর কিছু একটা করতে হবে। ওর বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমি ওর বাবার ম্যানেজার ছিলাম। ওর বাবা মাকে একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করি। ভাগ্যক্রমে ও বেঁচে যায়। তখন ও খুব ছোট্ট ছিল। তারপর ওকে যখন খুন করতে যাব, তখনই আমাদের ব্যবসায়িক উকিল এসে বললে ওর বাবা তার সমস্ত সম্পত্তি ওর নামে করে দিচ্ছে। কিন্তু তা ওর বাবা তার আত্মীয় স্বজনদের ভিতরে কাউকে বলে নাই। যতদিন না পর্যন্ত ওর বয়স 20 বছর না হবে, ততদিন পর্যন্ত ও সম্পদের মালিক হতে পারবে না। যদি তার আগে ওর কিছু হয়ে যায়, তাহলে সমস্ত সম্পদ ট্রাস্টে চলে যাবে। তাই ওকে এতদিন বাঁচিয়ে রেখেছি। ওকে এমনভাবে বড় করেছি যাতে ও কখনো কোনো মানুষের মায়ায় না পড়ে। ওকে মানুষকে ঘৃণা করতে শিখিয়েছি। ওকে একজন অহংকারী হিসেবে তৈরি করেছি। ওর এক মামা থাকে এই শহরে।
আরমান হোসেন, সেও অনেক বড় লোক, কিন্তু তারা জানে ওই দিন অ্যাক্সিডেন্টে ও মারা গেছে। তারা যদি জানে, ও তাতেও বাকি, ওকে তো তারা এখন আর চিনতে পারবে না। ওর ঘাড়ের জন্মদাগ দেখে তারা চিনতে পারবে। আর আজকে ওর 20 বছর পূর্ণ হয়েছে, তাই রাতে ওকে দিয়ে দলিলে সাইন করিয়ে ওকে ঘুমের মধ্যেই মেরে ফেলবো। এ কথা শুনেই মুহূর্তের মধ্যেই আমার নেশা কেটে গেল। যাদেরকে এতদিন বাবার ভাই জেনে এসেছি, তারা আমার আসল বাবা মায়ের খুনি। আমি এতদিন একটা খুনিকে আমার বাবা জেনে এসেছি। কাঁদতে কাঁদতে এগুলো ভাবতে থাকলাম। না, আমি আর কাঁদবো না। আমার বাবা মায়ের খুনির শাস্তি দিতে হবে। এই খুনির জন্য আমি মানুষের উপর অনেক অত্যাচার করেছি। ওদের করা পাপের শাস্তি ওদের দিতেই হবে। এতক্ষণ করা ভিডিওগুলা এখন মামার কাছে নিয়ে যেতে হবে। তারপর সেখান থেকে চুপচাপ করে বের হয়ে আসলাম। মামার বাসায় এসে মামাকে সবকিছু বললাম। সবকিছু শোনার পর মামা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমরা সবাই ভেবেছিলাম তুইও হয়তো ওই দিন মারা গিয়েছিলি, কিন্তু খোদার অশেষ রহমতে তুই বেঁচে আছিস। ওই শয়তানটা আমাদের জাল দলিল দেখিয়ে বলেছিল দুলাভাই নাকি সব সম্পত্তি ওর নামে করে গিয়েছিল, তার ওপর তোরা কেউ জীবিত ছিলি না, তাই আর এই বিষয় নিয়ে আগায়নি। এখন তো ওই শরীফ চৌধুরীকে ওর পাপের শাস্তি পেতেই হবে। তারপর মামা পুলিশকে ফোন করে আসতে বলল। পুলিশ আসার পর ভিডিওটা পুলিশকে দিলাম। পুলিশকে সাথে নিয়ে শরীফ চৌধুরীর বাড়িতে গেলাম। পুলিশ শরীফ চৌধুরীকে গ্রেফতার করলো আর তার ছেলেকে ওয়ার্নিং দিল, ভবিষ্যতে সে যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে গ্রেফতার করবে। তারপর আমি মামার সাথে মামার বাসায় চলে আসলাম। মামা, মামি আর একমাত্র মামাতো বোন, ওর নাম আয়েশা, ক্লাস 10-এ পড়ে। দেখ মা, যা হবার তা হয়ে গেছে। ওই খুনিটা ওর শাস্তি পেয়েছে, এসব ভেবে কষ্ট পাস না। আজ থেকে তুই আমার বড় মেয়ে। কখনো তুই এই বিষয় নিয়ে মন খারাপ করবি না। আজ থেকে এটাই তোর বাড়ি, আর তুই আর আয়েশা এখন থেকে এক রুমেই থাকবি। যা এখন হাত মুখ ধুয়ে আয়, সবাই একসাথে খাবো। খাবার খেয়ে রুমে গেলাম। তারপর আয়েশার সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমাতে গেলাম। তারপর চোখ বুজে ভাবতে লাগলাম। আমার 20তম জন্মদিনের সেরা গিফট পেলাম। আমার বাবা মার খুনিদের শাস্তি দিতে পেরেছি। ওই খুনির জন্য আমি এতদিন খারাপ পথে চলেছি। গরিবদের মানুষই মনে করতাম না। রবির উপর কত অত্যাচার করেছি। কালকেই কলেজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু ও কি আমাকে ক্ষমা করবে? আমি তো ওকে অনেক অত্যাচার করেছি, যা ক্ষমার অযোগ্য। ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে হয়তো এই অপরাধ নিয়ে আমি বাঁচতে পারবো না। যে করেই হোক ওর কাছ থেকে মাফ পেতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে বন্ধুদের সবকিছু বললাম। ওদের বললাম আজ থেকে সবার সাথে ভালো ব্যবহার করব আর রবির কাছে মাফ চাইবো। তারপর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম আর রবির জন্য অপেক্ষা করতে লাগলাম। সকালে টিউশনি করিয়ে বাসায় আসলাম। খাওয়ার পর আমি আর জান্নাত একসাথে বের হলাম। জান্নাতকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি কলেজে আসলাম। গেট দিয়ে ঢুকে ক্লাসের দিকে যাইতেছি, তখনই রবি, এই রবি দাঁড়াও। মনে হলো আমাকে কেউ যেন ডাকলো, কিন্তু আমাকে তো কলেজে সবাই ছোট লোক বলে ডাকে, না হয়তো অন্য কাউকে ডাকছে। এই ভেবে হাঁটতে লাগলাম। তারপর আবারও, এই রবি দাঁড়াও, একবার আমার কথা শোনো প্লিজ। না, এবার পিছনে ফিরে দেখতেই হয় কে ডাকছে। পিছনে তাকিয়ে তো আমি অবাক, দেখি আদিবা আমাকে ডাকছে আর দৌড়ে আমার দিকে আসছে। আমি ভাবতে থাকলাম আদিবা কেন আমাকে ডাকছে আর কেনই বা আমার কাছে আসছে। হয়তো আমাকে অত্যাচার করার নতুন কোনো ফোন দিয়ে আসছে। আদিবা আমার কাছে এসেই বলতে লাগলো, রবি, আমাকে মাফ করে দাও। জানি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য, তারপরেও আমাকে সবকিছুর জন্য মাফ করে দাও প্লিজ। আরে কি করছেন? বড় লোকেরা কখনো ছোট লোকের কাছে ক্ষমা চায় না। দয়া করে আমাকে এবারের মতো মাফ করে দাও। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, এমনকি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না, আর কোনো সময় অহংকার করব না। ম্যাডাম, আপনি কেন আমার কাছে মাপ চাইছেন? ছোট লোকের কখনো রাগ করার অধিকার থাকে না। আমাদের জন্মই হয়েছে সব অত্যাচার সহ্য করার জন্য। আপনার মাপ চাইতে হবে না, আমি কিছুই মনে করিনি। আমি মানছি আমি যা করেছি তা অন্যায় করেছি। দয়া করে আমাকে এই শেষবারের মতো মাফ করে দাও। আপনার আর মাপ চাইতে হবে না, আর কাঁদতেও হবে না। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি? তাহলে আজকে থেকে আমরা বন্ধু। মাফ করবেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না। শুধু আপনার সাথেই না,
আমি কারোর সাথেই বন্ধুত্ব করতে পারবো না। তার মানে তুমি আমাকে মাফ করতে পারোনি? আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমি বন্ধুত্ব করতে পারবো না। আর আমি আপনাকে মাফ করে দিয়েছি। কেন পারবো না আমরা বন্ধুত্ব করতে? আমি এই বিষয়ে আপনার সাথে আর কথা বলতে চাইছি না। মাফ করবেন। আমি ক্লাসে গেলাম। তারপর আদিবা আমাকে অনেক ডাকতে থাকলো, কিন্তু আমি সাড়া দেইনি। তোমার পিছু তো আমি ছাড়ছি না। যখন বলেছি তোমার সাথে বন্ধুত্ব করব, তাহলে তা করেই ছাড়বো। আসলে আমার আদিবার সাথে বন্ধুত্ব না করার কারণ হলো আদিবারা অনেক বড় লোক। ওর যত বন্ধু সবাই অনেক বড় লোক। আর তাছাড়া আদিবাকে দেখলেই আমার ওর করা অত্যাচারের কথা মনে পড়ে যায়। আর তখন ওর প্রতি খুব ঘৃণা হয়। যতদিন না পর্যন্ত সবকিছু ভুলতে পারবো, ততদিন পর্যন্ত ওকে সহ্য করতে পারবো না। তাই তখন আর ওর সাথে বেশি কথা বাড়াইনি। ক্লাস করে বাইরে বের হলাম, তখনই আবার আদিবা আসলো। দয়া করে আমাকে মাফ করে দাও। প্রয়োজনে আমি তোমার পায়ে পড়ি, তাও আমাকে মাফ করে দাও। আরে কি করছেন? আমার মতো ছোট লোকের পা আপনি কেন ধরবেন? আমার সাথে কথা বললে আপনার বন্ধুরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আদিবা কিছু বলছে না, ওর চোখ দিয়ে পানি পড়ছে। তারপর কাঁদতে কাঁদতে চলে গেল। আমি কলেজ থেকে বের হয়ে জান্নাতের কলেজে গেলাম। তারপর জান্নাতকে নিয়ে বাসায় গেলাম। সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম। রাতে টিউশনি শেষে রাস্তা দিয়ে হাঁটতেছি, তখনই কোথা থেকে যেন কোনো মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম। তারপর আবার সেই চিৎকারের শব্দ পেলাম। একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম চিৎকারটা একটা গলির ভিতর থেকে আসছে। সেখানে গিয়ে দেখলাম গলির ভিতরে একটা বাড়ি থেকে কোনো মেয়ে চিৎকার করছে। বাড়ির ভিতর গিয়ে দেখলাম কতগুলো ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। আমি গিয়ে বললাম, কি হচ্ছে এখানে? তারপরে ছেলেগুলো মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। তাদের ভিতর একটা ছেলেকে দেখেই তো আমি অবাক, কারণ ছেলেটা ছিল সাব্বির, যে একসময় আদিবার ভাই ছিল। আর একটু ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটা হলো আদিবা। হয়তো সাব্বির তার বাবার প্রতিশোধ নিতে আদিবার সাথে এরকম করছে। সাব্বির আমাকে দেখেই বলতে লাগলো, কিরে তুই এখানে? ওই দিন তোর জন্য ওই মেয়েটার সাথে কিছু করতে পারিনি, আর আদিবা কিছু না জেনেই তোকে মেরেছিল। তুই এখন আমাদের সাথে যোগ দে, ওর উপর প্রতিশোধ নে। আদিবা আমার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। জানি না আমার এখন কি করা উচিত। যার জন্য আদিবা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আর আজ সেই তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। এটা ঠিক, আমি আদিবাকে অনেক ঘৃণা করি, কিন্তু আজ যদি আদিবার জায়গায় আমার বোন হতো তাহলে? এসব ভাবতে লাগলাম। কিরে এত কি ভাবছিস? তুই আমাদের সাথে আয়, অনেক মজা পাবি। বাইরে চলে আসলাম। একটা লাঠি নিয়ে সাব্বিরের মাথায় মারলাম। সাব্বিরের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তারপর আরো একটার মাথায় আঘাত করলাম। বাকিরা সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। আদিবা ওর মামাকে ফোন করলো। ওর মামা পুলিশ নিয়ে আসলো। আদিবা এখনো অনেক ভয় আছে। পুলিশ ওদের দুজনকে গ্রেফতার করলো। তুই ঠিক আছিস তো মা? আদিবা কিছু বলছে না, শুধু কাঁপছে। আদিবার মামা আমার কাছে এসে বলতে লাগলো, তুমি আমাদের অনেক উপকার করলে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব জানি না। আজকালকার যুগে তোমার মতো ছেলে খুবই কম আছে। ধন্যবাদ দিতে হবে না। আমি যা করেছি তা আমার দায়িত্ব ছিল। ও এখনো ভয়ের মধ্যে আছে। আপনি ওকে নিয়ে বাসায় যান। তারপর সেখান থেকে চলে আসলাম। বাসায় আসার পর মা জিজ্ঞেস করলো, আজকে তোর এত দেরি হলো কেন বাবা? তারপর মাকে সবকিছু খুলে বললাম। ভালো করেছিস বাবা। তা মেয়েটা এখন ঠিক আছে তো? হ্যাঁ, ওকে ওর মামা নিয়ে গেছে। তারপর খেয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর ঘুমাতে গেলাম। আমি এখনো ভয়ের ভিতরে আছি। আজকে যদি রবি না থাকতো, তাহলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো। এত কিছুর পরও রবি আমাকে বাঁচিয়েছে। ও খুব ভালো একটা ছেলে। কালকেই ওকে ভালোবাসার কথা বলবো। ভেবেছিলাম প্রথমে ওর সাথে বন্ধুত্ব করব, তারপর বলবো, কিন্তু ও তো বন্ধুত্ব করতে রাজি না। তাই কালকেই ওকে ভালোবাসার কথা বলবো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে কলেজে গিয়ে রবির জন্য অপেক্ষা করতে লাগলাম। ওই তো রবি আসছে। রবি দাঁড়াও। বলুন, কি বলবেন? রবি, দয়া করে আগে সব কিছুর জন্য আমাকে মাফ করে দাও। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জানি না তুমি না থাকলে আমার কি হতো। ধন্যবাদ দিতে হবে না। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি তাই করতাম। আর বললাম তো, আপনাকে আমি মাফ করে দিয়েছি। আমি এখন যাই। রবি শোনো। বলেন। আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি যা বলছি তা ভেবে চিন্তেই বলছি। তোমার কথা ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। ভেবেছিলাম তোমার সাথে বন্ধুত্ব করে তারপর বলবো, কিন্তু তোমাকে না বলে আমি আর থাকতে পারছিলাম না। আগে সবকিছুর জন্য আমাকে মাফ করে দাও।
আর কখনো তোমাকে কষ্ট দিব না। কি করছেন আপনি? ছোট লোকের হাত ধরলে তো আপনার হাতে ময়লা লেগে যাবে। আর এটা আপনার ভালোবাসা না, এটা হলো আপনার মোহ। মোহ কেটে গেলেই আর ভালোবাসা থাকবে না। এটা মোহ না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। মাফ করবেন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নেই। সেখান থেকে চলে আসলাম, আর আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি তার সম্মান বাঁচিয়েছি, তাই হয়তো সেই মোহে পড়ে আমাকে এসব বলছে। বড় লোকের মেয়েকে বিশ্বাস নেই, তারা যে কোনো সময় রং পাল্টাতে পারে। ক্লাস শেষে জান্নাতকে নিয়ে বাসায় গেলাম, বিকেলে আবার টিউশনিতে গেলাম। এভাবেই চলছিল। আদিবা আমাকে প্রতিদিন এভাবে ভালোবাসি বলে বিরক্ত করে। এভাবে 10 দিন কেটে গেল। একদিন কলেজে আদিবা আমাকে বলল, তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। আপনাকে কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? এটা আপনার একটা মোহ, কিছুদিন পর এমনি ভুলে যাবেন। তোমাকে কতবার বলবো, এটা আমার মোহ না। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। অনেক ভালোবাসি তোমাকে। কিন্তু আমি বাসি না। কি করলে তুমি আমাকে ভালোবাসবে? আপনার কিছুই করা লাগবে না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বেশ, তো তুমি তো আমাকে ভালোবাসবে না, তাহলে এ জীবন রেখে আর লাভ কি? আমি যা করেছি তা হয়তো মাফ পাওয়ার অযোগ্য। বলেই ছুরি দিয়ে হাত কাটলো। পাগল হয়ে গেছেন নাকি? এভাবে কেউ নিজের হাত কাটে? কি করব বলো, তোমাকে যে অনেক ভালোবেসে ফেলেছি। আর কিছু বলতে পারলো না, তার আগে অজ্ঞান হয়ে গেল। তারপর সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। তখন আদিবার ফ্রেন্ড মিম আমাকে বলতে লাগলো, আদিবা তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তুমি তো জানো ও কি অবস্থায় বেড়ে উঠেছিল। ওকে সবসময় খারাপ শিক্ষা দেওয়া হয়েছিল, তাই ও ওইরকম হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাস করো, ও সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। আমি কিছু বললাম না, চুপ করেছিলাম আর ভাবতে থাকলাম, আসলেই তো মিম যা বলেছে সবই ঠিক। ও তো ছোটবেলা থেকেই খারাপ শিক্ষা পেয়ে এসেছে, তাই হয়তো ও অহংকারী হয়ে গিয়েছিল। এর ভিতরে ডাক্তার এসে বলল, রোগী এখন বিপদমুক্ত, তবে আর কিছুক্ষণ পর আনলে বিপদ হতে পারত। 3-4 ঘন্টা পরই রোগীর জ্ঞান ফিরবে। মিম আদিবার মামাকে ফোন করে হাসপাতালে আসতে বলল, আর তাদেরকে সবকিছু বলল। তারা আমার কাছে এসে বলতে লাগলো, আমি তোমার আর আদিবার ব্যাপারে সব জানি। ও প্রতিদিন তোমার কথা বলে। ও না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছে। দয়া করে তুমি ওকে মাফ করে দাও। ও তোমাকে না পেলে বাঁচবে না। আমি কিছুই বললাম না, শুধু ভাবতে থাকলাম, আসলেই তো ছোটবেলা থেকেই তো ও ভুল শিক্ষা পেয়ে এসেছে। ও যাকে বাবা ভাবতো সেই ওর আসল বাবার খুনি। ও শয়তানটা তো ওকে খারাপভাবে তৈরি করেছে। আদিবা এই কয়দিন হয়তো অনেক মানসিক আঘাত পেয়েছে। না, আর ওকে কষ্ট দেওয়া যাবে না। এখন থেকে ওকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। মাকে ফোন করে বললাম, আমার একটা বন্ধু হাসপাতালে, তাই রাতে আমি হাসপাতালে থাকবো। আদিবার মামা মামি আর বোনও ছিল হাসপাতালে। অনেকক্ষণ পর ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। আদিবার মামা মামি আদিবার ক্যাবিনে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কেমন আছিস মা? এরকম কেন করতে গেলি? যদি তোর কিছু হয়ে যেত? মামা, আমি রবিকে ছাড়া বাঁচবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। কাঁদিস না মা, রবিও হাসপাতালে আছে। ওকে তোর কাছে পাঠাচ্ছি। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় আদিবার মামা এসে বলল, আদিবা তোমার সাথে কথা বলতে চাই, তুমি একটু ওর সাথে দেখা করে এসো। আমি আদিবার ক্যাবিনে ঢুকে আদিবার পাশে বসলাম। আদিবা আমাকে দেখে বলতে লাগলো, রবি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার মাপ চাইতে হবে না, এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। সাথে সাথে আদিবা আমাকে জড়িয়ে ধরলো। আমাকে শুধু তোমার ওই বুকে একটু জায়গা দিও। তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও তাহলে আমি বাঁচতে পারবো না। আর কখনো এই কথা বলবে না, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। আজ 2 দিন পর আদিবাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। এই 2 দিন সবসময় আদিবার সাথে থাকতে হয়েছে। আদিবাকে ওর বাসায় নিয়ে গেলাম। এখান থেকে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এত চিন্তা করো না তো, আর আমি তো আর কোথাও চলে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে কালকে কলেজে দেখা হবে। কি বলছো? তুমি এই অবস্থায় কলেজে যাবে? আমি এখন পুরোপুরি সুস্থ। কালকে কলেজে গিয়ে সারা দিন তোমার সাথে ঘুরবো। কালকে কলেজে যেতে হবে না, তুমি এখন অসুস্থ, পরে ঘুরবো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, কালকে তোমার সাথে ঘুরবো। এবার খুশি তো? অনেক খুশি। এটা কি করলে? আদর করলাম। কেন, ভালো লাগেনি বুঝি? আবার দিব? এই না না, আমি গেলাম, কালকে দেখা হবে। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে সব বললাম। মেয়েটাকে আর কষ্ট দিস না, মেয়েটা মনে হয় সত্যিই তোকে অনেক ভালোবাসে। তারপর ঘুমিয়ে পড়লাম। খুবই ক্লান্ত লাগছিল, তাই আর পড়লাম না। সকালে ঘুম থেকে উঠে
ফ্রেশ হয়ে টিউশনিতে গেলাম। টিউশনিতে করিয়ে বাসায় এসে খেয়ে জান্নাতকে নিয়ে কলেজে গেলাম। জান্নাতকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে এলাম। কলেজে আসার সাথে সাথেই আদিবা কাছে আসলো। ওর ব্যাগ থেকে টিস্যু বের করে আমার মুখের ঘাম মুছে দিল। কি করছো? সবাই দেখছে তো? কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সবাই দেখলে আমার কিছু যায় আসে না। আর তুমি গতকালকে তোমার নাম্বার দিয়ে যাওনি কেন? মনে ছিল না, এখন দিচ্ছি। চলো এবার আমরা ঘুরতে যাব। কিন্তু ক্লাস করব না? একদিন ক্লাস না করলে কিছু হবে না, চলো তো। আদিবার সাথে রিক্সায় ঘুরতে বের হলাম। আদিবা আমার কাঁধে মাথা রাখলো, চুলগুলো ওর মুখের উপর এসে পড়ছে। খুবই সুন্দর লাগছে ওকে। একটা মানুষ কি করে এত সুন্দর আর মায়াবী হতে পারে তা আদিবাকে না দেখলে বোঝা যাবে না। নদীর পাড়ে ঘুরতে আসলাম। আদিবা বসে আছে আর আমি ওর কোলে মাথা দিয়ে শুয়ে আছি। আদিবা আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আদিবা কথা বলছে আর আমি নির্বাক শ্রোতার মতো ওর দিকে তাকিয়ে আছি। তারপর আদিবাকে নিয়ে ফুচকা খেতে গেলাম। আদিবা নিজে খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। আমিও ওকে খাইয়ে দিলাম। খুব সুন্দর করে কিছু মুহূর্ত কাটলো দুজনের। আদিবাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যায় টিউশনিতে গেলাম। টিউশনি করিয়ে বাসায় এসে পড়তে বসলাম। তারপর খেয়ে ঘুমাতে গেলাম। এর মধ্যে আদিবা কল করলো। কি করো? একটা পাগলির সাথে কথা বলি। তুমি? একটা পাগলের সাথে কথা বলি। আদিবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে টিউশনি করিয়ে কলেজে গেলাম। প্রতিদিনের মতো আজকেও আদিবা আমার ঘাম মুছে দিচ্ছে। তারপর দুজনে ক্লাস করতে চলে গেলাম। ক্লাস করে আদিবাকে বিদায় জানিয়ে জান্নাতকে নিয়ে বাসায় গেলাম। বিকেলে জান্নাত বলল, ভাইয়া চলো না আজকে ঘুরতে যাই। কিন্তু আমার তো পড়াতে যেতে হবে। দেখলাম জান্নাত মন খারাপ করে আছে। আচ্ছা, আজকে পড়াতে যাব না, তোকে নিয়ে ঘুরতে যাব। এবার খুশি তো? আমার ভালো ভাইয়া। বিকেলে জান্নাতকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেক জায়গায় ঘুরলাম। তারপর জান্নাতকে নিয়ে ফুচকা খেতে গেলাম। জান্নাত আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করে কে যেন আমার কলার ধরে 3টা থাপ্পড় মারলো। তাকিয়ে দেখি আদিবা আমাকে থাপ্পড় মারছে আর বলতে লাগলো, এই তোর ভালোবাসা? আমি তোকে অনেক ভালোবাসতাম আর তুই তার এই প্রতিদান দিলি। আদিবা, আমার কথাটা তো শোনো। তুমি যা ভাবছো। আর একটাও কথা বলবি না। যা বুঝার তা বুঝে গিয়েছি। আসলে তুই একটা ছোট লোক। আমার আগেই বোঝা উচিত ছিল। ছোট লোকেরা কখনো ভালো হয় না। এই বলে আদিবা চলে গেল। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আদিবা আমাকে এইভাবে অপমান করলো। আমার একটা কথা শুনলো না। জান্নাত অবাক চোখে তাকিয়ে আছে। আমি জান্নাতকে বললাম, ওই হলো আদিবা। আমাকে মাফ করে দাও ভাইয়া। আমার জন্য আদিবাবু তোমাকে ভুল বুঝলো। তুই কেন মাপ চাইবি? আদিবা তো আমার একটা কথা শুনলো না। সবই আমার কপাল। রাতে ঘুমানোর সময় আদিবার কথা ভাবতে থাকলাম। আদিবা আমাকে একটিবারের জন্য বিশ্বাস করলো না। ও কিভাবে পারলো আমাকে ওইভাবে অপমান করতে? সকালে টিউশনিতে গেলাম। বাসায় এসে জান্নাতকে কলেজে দিয়ে আসলাম। আমি আর কলেজে গেলাম না। আজকে কলেজে আসতে চাইছিলাম না, কিন্তু মিস জোর করে নিয়ে আসলো। রবি কিভাবে পারলো আমাকে ধোকা দিতে? ওকে তো আমি অনেক ভালোবেসেছিলাম। নিজেকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু মামার জন্য পারিনি। ক্লাস শেষ করে আজকে তাড়াতাড়ি কলেজ থেকে বের হলাম। বাসার দিকে যাচ্ছি, তখনই ওই দিনের রবির সাথে যে মেয়েটা ছিল ওকে দেখলাম। তাড়াতাড়ি গাড়ি থামিয়ে ওই মেয়েটার কাছে গেলাম। মেয়েটাকে গিয়ে বললাম, তুমি একা কেন? তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? চুপ করুন, সে আমার ভাইয়া হয়। রাস্তা থেকে তুলে এনে সে আমাকে তার বোনের পরিচয় দিয়েছে। আপনার ভাগ্য ভালো, আমার ভাইয়া আপনাকে ভালোবেসেছিল। এই বলে চলে গেল আর আমি ওখানেই বসে পড়লাম। চোখ দিয়ে পানি পড়ছে। আমি কেন রবিকে বিশ্বাস করলাম না? কেন আমি তখন ওর একটা কথাও শুনলাম না? ও কি আর আমাকে মাফ করবে? আমি তো ওকে ছাড়া বাঁচবো না। কোনো রকমে বাসায় গেলাম। বাসায় গিয়ে রবিকে ফোন করলাম। কয়েকবার ফোন করার পর ধরলো। রবি প্লিজ একবার আমার সাথে দেখা করো। কেন? আবার অপমান করবেন? একবার অপমান করে স্বাদ মিটেনি। রবি প্লিজ একবার দেখা করো। তুমি যদি আজকে বিকালে নদীর পাড়ে না আসো তাহলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। ছোট লোকের জন্য আপনার কিছু করতে হবে না, আমি আসবো। এই বলে ফোনটা কেটে দিলাম। বিকেলে নদীর পাড়ে গেলাম। আমার আগে আদিবা এসে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে আদিবা আমার পা ধরে বলতে লাগলো, রবি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। আসলে ওই মেয়েটার সাথে তোমার ফুচকা খেতে দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আপনি ছোট লোকের পা কেন ধরছেন? পা ছাড়ুন। আর আপনি ঠিকই বলেছেন,
আপনার সাথে আমার যায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আর আপনি যদি আমি সত্যি ভালোবেসে থাকেন তাহলে নিজের কোনো ক্ষতি করবেন না। এই বলে চলে আসলাম। রবি চলে গেল, আমার দিকে একবারও ফিরে তাকালো না। বাসায় গিয়ে মামাকে বললাম, মামা আমি রবিকে ছাড়া বাঁচব না, তুমি ওকে আমার কাছে নিয়ে আসো। কি হয়েছে আমাকে বল। তারপর মামাকে সব বললাম। চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তারপর মামা কলেজে ফোন করে রবির ঠিকানা নিল। ঠিকানা অনুযায়ী সেখানে গেলাম। বাসায় রবি ছিল না। মামা রবির মাকে সব কিছু বলল। মা আমি রবিকে ছাড়া বাঁচব না। কাঁদিস না মা, রবির সাথেই তোর বিয়ে দেব। রাতে টিউশনি থেকে আসার পরই মা বলল এখন এক জায়গায় যেতে হবে। মা আর জান্নাত আমাকে নিয়ে একটা বড় বাড়ির ভিতরে প্রবেশ করেছে। দেখলাম বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজানো। আমি মাকে বললাম, মা আমরা এখানে এলাম কেন? আজকে তোর বিয়ে। মানে? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। তারপর মা আমার হাতে একটা শেরওয়ানি দিয়ে এটা পরে আসতে বলল। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আমি চিন্তা করছি আদিবা যদি এই বিয়ের কথা শুনে তাহলে ও আত্মহত্যা করবে। এতটাই চিন্তিত ছিলাম যে কনের নামটা পর্যন্ত শুনলাম না। কবুল বলার সময় আদিবার মুখটা ভেসে আসছিল। তখনই মায়ের কথাটা মনে পড়লো। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলে দিলাম। রুমের সামনে পায়চারি করছি, তখনই ছোট বোন এসে বাসর ঘরে যেতে বলল। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। কে দেখি লাল শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে মেয়েটি সালাম করতে এলো। আমি পা সরিয়ে বলতে লাগলাম, সালাম করার কোনো দরকার নেই। তখনই মেয়েটি ঘোমটা সরালো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ মেয়েটি হলো আদিবা। এসবের মানে কি? তোমার মা আর বোনের সাথে প্ল্যান করে এগুলো করি। এখন তো আমি তোমার বউ, তাই এখন চাইলেও তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু আমি তোমাকে মেনে নিতে পারবো না। সাথে সাথেই আদিবা একটা ছুরি বের করে বলল, তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে আমি আত্মহত্যা করব। বলার সাথে সাথে আদিবাকে থাপ্পড় মারলাম। আদিবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মারো আমাকে, আরো মারো, তারপরও আমাকে ছেড়ে যেও না। আদিবাকে জড়িয়ে ধরে বললাম, আর কখনো এই কথা বলবে না। তুমি না থাকলে আমার কি হবে জানো? আমি কতটা কষ্ট পেয়েছি। শুধু মায়ের জন্য এই বিয়েটা করেছি। আর কখনো তোমাকে কষ্ট দিব না। এখন থেকে তোমাকে অনেক আদর করব। তাই নাকি? তাহলে তো লাইট অফ করতে হয়। এই বলে দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অসীম সাগরে। এই যে আপনারা আরো দেখবেন নাকি? আমাদেরকে ইতিহাসটা গড়তে দেন আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান।